রাজধানীর বনশ্রীতে 2 শিশু হত্যা মামলায় অভিযুক্ত বা মাহফুজা 5 দিনের রিমান্ডে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাগুলো আদৌ ঘটেছে কিনা বা ঘটা হয়েছে কিনা এই বিষয়গুলো ওনাকে আসলে চিকিৎসা ছাড়া আমাদের আসলে যাচাই বাছাই করা সম্ভব না। সে যে একটা কারণ বলছে, এটার সাথে অন্য কোনো কারণ আছে কিনা সেটার জন্যই তো তদন্ত। খুনের ঘটনা স্বীকার করার খবরকে নাটক বললেন নিহত শিশুদের খালা। আপাই বলতেছে মিলা আমি ঘুম থেকে উঠে আমার দরজা খোলা আর আমার বাচ্চাগুলো হয়ে করে আছে। তাহলে কি কেউ ভিতরে ঢুকে কাজটা করে আসলো? আমার কাছে নাটক সিনেমা মনে হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাদক সেবনে বাধা দেয়াতেই ফরিদপুরে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, দাবি স্বজন ও এলাকাবাসীর। মামলা হয়নি এখনো। গাজীপুরে এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত 2 জনকে আটক, পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি। 12 বিদেশি সহ আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের 14 সদস্য আটক। ফেসবুকে নারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে মোটা অঙ্কের অর্থ আদায় করত চক্রটি, ব্রিফিংয়ে র্যাব। ক্ষমতায় থাকার জন্যই সরকার নির্বাচন নিয়ে প্রহসন করছে, অভিযোগ বিএনপির। ইউপি নির্বাচনে বাধা দেয়া হচ্ছে না, নালিশ করাই দলটির কাজ, মন্তব্য আওয়ামী লীগের। এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরে অজানা রোগের প্রকোপ। সাদা দাগ দেখা দেওয়ার 2-3 মাসের মধ্যেই শুকিয়ে যাচ্ছে হাত পা, উদ্বিগ্ন এলাকার মানুষ। দুই শিশুকে হত্যার দায় মা স্বীকার করেছেন। র্যাবের এমন বক্তব্যের 24 ঘন্টা পেরোনোর আগেই ঘটনাটিকে অবিশ্বাস্য ও নাটক বলে আখ্যায়িত করলেন তাদের খালা আফরোজা মিলি। মা মাহফুজা মালিক জেসমিন সন্তানদের পড়ালেখা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। র্যাবের এমন বক্তব্য উড়িয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন তার বড় বোন উল্টো তাকে পরামর্শ দিতেন তিনি যেন তার সন্তানদের পড়ালেখা নিয়ে বাড়াবাড়ি না করেন। এদিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য মাহফুজাকে পুলিশ 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার জেরে 2 সন্তান অরণি ও আলভিকে মা মাহফুজা মালেক জেসমিন হত্যা করেছেন বলে র্যাব হেফাজতে স্বীকার করেছেন, এমন দাবি এলিট ফোর্সটির। পড়ালেখা নিয়ে অসন্তোষ থাকলেও কোনো মা কি তার সন্তানদের মেরে ফেলতে পারেন, এমন প্রশ্ন উঠেছিল র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনেও। এবার 2 শিশুর খালা আফরোজা মালেক মিলি জানালেন, ভাগ্নে ও ভাগ্নির পড়ালেখা নিয়ে কোনো দুশ্চিন্তায় তো ছিলেনই না তার বোন, উল্টো মিলি যেন সন্তানদের পড়ালেখা নিয়ে বাড়াবাড়ি না করেন সেই উপদেশই দিতেন জেসমিন। আমি তো টেনশন দেখি না, বরং আমার মেয়েটা তো গতবার যখন 2nd হলো, পরে এবার 4th হয়েছে, ও তখন বললো যে মিলা ও যেভাবে পড়তেছে এভাবে পড়ুক, ওকে বেশি চাপ দিস না। আপার মেয়েটাও সেম, মানে পড়াশোনা নয় যে খুব বেশি একটা চাপ দেওয়া তা কিন্তু না। মিলি জানান, অরণি ও আলভিকে যখন অচেতন অবস্থায় বাসায় পাওয়া যায় তখন বাসার দরজা খোলা ছিল। তিনি আরো জানান, তার মায়ের মানসিক সমস্যা থাকলেও বড় বোনের মধ্যে তেমন কোনো লক্ষণ কোনোদিনই দেখেননি। এই অবস্থায় জেসমিনের সন্তান হত্যার দায় স্বীকার করে নেয়ার ঘটনাকে মেনে নিতে পারছেন না মিলি। আপাই বলতেছে মিলা আমি ঘুম থেকে উঠে আমার দরজা খোলা আর আমার বাচ্চাগুলো হয়ে করে আছে। তাহলে কি কেউ ভিতরে ঢুকে কাজটা করে আসলো? আমার কাছে নাটক সিনেমা মনে হচ্ছে, যে এটা আসলে একটা মানে কাল্পনিক একটা ব্যাপার মনে হচ্ছে। মানসিক সমস্যা তো আমি দেখি না, তো আমাদের ফ্যামিলিতে মানসিক সমস্যা আছে, যেমন আমার মার আছে। ওরকম কোনো সমস্যা না, ধরুন ঘুমের সমস্যা হয়। এদিকে ঘটনার পরদিন আলভির স্কুল ক্রিসেন্ট ইন্টারন্যাশনালের এক শিক্ষিকার সঙ্গে কথা বলে জানা যায় বরাবরই পড়ালেখায় ভালো ছিল আলভি। অন্যদিকে তার বড় বোন ভিকারুন্নেসা নুন স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী অরণির 2014 সালের অর্ধবার্ষিক পরীক্ষার প্রোগ্রেস রিপোর্টে দেখা যায় 110 দিনের মধ্যে 98 দিন ক্লাসে উপস্থিত ছিল অরণি। মোট 820 নম্বরের মধ্যে সে পেয়েছে 527 নম্বর। ভালোই তো ছিল সবকিছুই, ওর সাথে কথা হলো, ওর হাত ধরে লিখালাম,
কিন্তু সেই ছেলে যে এরকম হবে সেটা তো আর করতে পারিনি। শুক্রবার দুপুরে স্বামী আমানের দায়ের করা মামলায় স্ত্রী জেসমিনকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। পুলিশ বলছে র্যাব হেফাজতে মা যা বলেছেন তাই প্রকৃত সত্য নাকি আরো অন্য কোনো কারণ রয়েছে তা জানতে জেসমিনকে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। মানসিকভাবে অসুস্থ থাকার কারণে ওনার এখন যে ঘটনাগুলো আসলে অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনাগুলো আদৌ ঘটেছে কিনা বা ঘটা হয়েছে কিনা এগুলো বিষয়গুলো ওনাকে আসলে চিকিৎসা ছাড়া আমাদের এখন যাচাই বাছাই করা সম্ভব না। সে যে একটা কারণ বলছে, এটার সাথে অন্য কোনো কারণ আছে কিনা সেটার জন্যই তো তদন্ত। 29 ফেব্রুয়ারি বনশ্রীর বাসায় ভাই বোন আলভি ও অরণি রেস্টুরেন্ট থেকে আনা বাসি খাবার খেয়ে মারা যায় বলে জানায় তাদের পরিবার। পরের দিন ময়না তদন্তের প্রাথমিক পর্যায়ে 2 শিশুর গলায় ও মুখে শ্বাসরোধ করে হত্যার আলামত মিললে ঘটনা নাটকীয় মোড় নেয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরের দুলাল মোল্লা নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেলে সালথা উপজেলার সিহিপুর গ্রামে এই ঘটনা ঘটে। মাদক সেবনে বাধা দেয়ায় স্থানীয় কিছু বখাটে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ স্বজন ও এলাকাবাসীর। পুলিশ বলছে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুর প্রতিনিধি সুমন ইসলামের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের আহাজারিতে এইভাবেই ভারী হয়ে ওঠে নিহত স্কুল শিক্ষক দুলাল মোল্লার বাড়ি। স্বজনদের অভিযোগ, ফরিদপুরের সালথা উপজেলার সিহিপুর গ্রামের বাসিন্দা দুলালের বাড়ির কাছে প্রায়ই কিছু বখাটে মাদক সেবন করত। এর প্রতিবাদ করার কারণে প্রাণ দিতে হলো স্কুল শিক্ষক দুলালকে। আমি তার বুঝি নেই, আমি কি ওই সাথে জানি না, চিনিও না, নামও শুনি নেই কোনোদিন। সাথে সাথে আমি দেখি হাতাহাতি করতেছে আমার কাকা, মেলা মানুষ অত মানুষের সাথে পারে না, মুখ আটকে রাখছে আর কুবাই মারামারি করতেছে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। একজন শিক্ষক, তাকে এইভাবে মারা হলো, এই জন্য আমি সরকারের কাছে আমি বিচার চাই। এই যে খুন করছে মুকাররম এবং মুকাররমের ছেলে লিটন এবং লিটনের সাথে ছিল লিটনের ছোট ভাই আপনার রাজনের আবার বড় ভাই আছে রিপুন। আমরা চাই এদের ফাঁসি। পুলিশ বলছে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লিটন ছেলেটা ড্রাগ এডিক্টেড, এটা ছোড়াই না, এই দেলার হোসেন দুলাল মাস্টার সাহেবের কোপায়। এই ঘটনা এখনো পর্যন্ত কেউ অভিযোগ দিতে আসে নাই। অভিযোগ দিলে আমরা নিয়মিত মামলা নিব। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে শিক্ষক দুলাল মোল্লাকে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সময় সংবাদ, ফরিদপুর। গাজীপুরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জড়িত অন্যদের আটক ও লুট হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছেন তারা। অন্যদিকে টাকা লুটের ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। গাজীপুর প্রতিনিধি সৈয়দ মনিরুল আলমকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। গাজীপুরের কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনার একদিন পর গতরাতে 2 জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা টাকা লুটের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়া এই মিশনে 6 জন অংশ নিয়েছিল বলেও জানায় তারা। পুলিশ আরও জানায় আটককৃতদের কাছ থেকে জড়িত অন্যদের নাম জানা গেছে এবং তাদের কাছে রয়েছে লুট হওয়া টাকা। 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের একজনের কাছ থেকে আমরা মোটামুটি আশার আলো পেয়েছি এবং সে আমাদের কাছে যতটুকু বলেছে সে এই ঘটনার সাথে সম্পৃক্ততায় জড়িত আছে এবং সে বলেছে আমাদের সাথে আরো 5 জন ছিল, অন্যান্য তাদের সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। লুট হওয়া এটিএম বুথে নতুন নিরাপত্তা রক্ষী নিয়োগ দেয়া হলেও এখনো শুরু হয়নি ব্যাংকিং কার্যক্রম। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। এত বড় একটা ঘটনা, এটা ভয় হয়, কারণ যে কোনো সময় আমাকে তো ধরতে পারে, আমরা যেহেতু এটাতে টাকাটা লুটাই। এখন ব্যাংক লুট হয়েছে, আমাকে লুট হইতে পারে, আমাকে টাকা নিয়ে যেতে পারে। এখানে প্রশাসন সবসময় থাকতে হবে, তাহলে মনে করেন আমরা নিরাপত্তা পাবো। গত মঙ্গলবার কালিয়াকৈরের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভল্টে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের কর্মীরা টাকা রাখার সময় হামলা চালিয়ে প্রায় 2 কোটি টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার পর দিন সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ছিনতাই হওয়া 2টি ট্রাঙ্ক উদ্ধার হলেও টাকা পাওয়া যায়নি। এটিএম বুথের এই শাখাটি থেকে গত বুধবার রাতে ভল্টে টাকা রাখার সময় ছিনতাই হয় প্রায় 2 কোটি টাকা। এটিএম কার্ড জালিয়াতি, তারপর এটিএম বুথ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় স্বভাবতই প্রশ্ন ওঠে এটিএম ব্যবস্থা নিয়ে, প্রশ্ন ওঠে এটিএম ব্যবস্থায় গ্রাহকদের অর্থ নিরাপত্তার বিষয়টি নিয়ে। কামরুজ্জামান মামুন, কালিয়াকৈর, গাজীপুর।
রাজধানীর উত্তরায় গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ সুমাইয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে, তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সুমাইয়ার শারীরিক অবস্থা জানতে চাইলে চিকিৎসক বলেন তাকে সার্বক্ষণিক অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে, তবে তার শিশু সন্তান জারিফ অনেকটাই সুস্থ। সুমাইয়ার স্বজনেরা জানিয়েছেন সুমাইয়া এখন স্পষ্টভাবে কথা বলতে পারছেন এবং শিশু সন্তানের খোঁজ খবর নিচ্ছেন। গত ২৬শে ফেব্রুয়ারি উত্তরার বাসায় গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয় সুমাইয়া সহ তার পরিবার। এই ঘটনায় তার স্বামী ও ২ সন্তান মারা যায়। কালকে যেটা দেখছি ভালো, মাশাআল্লাহ, এখন আজকে দেখি আরো ভালো। সবার দোয়া যেন ওকে আল্লাহ রেখে যায় ও সন্তানের জন্য, এটি আমার কামনা। বাচ্চা কথা বলে, মায়ের সাথে যোগাযোগ নেই, তো ফোনে একবার কথা হয়েছিল, তো ওর আম্মা যখন তাকে বলছিল তুমি ভালো আছো, এই ও বলকে আম্মু তুমি কথা বললেও না, তোমার কষ্ট হচ্ছে। তার যে ধরনের কন্ডিশন ছিল শারীরিক অবস্থা, সেখান থেকে কিছুটা ভালো লাংসের অবস্থা কিছুটা ইমপ্রুভ করছে আগের চেয়ে। হ্যাঁ, তো চেষ্টা করা হচ্ছে সব ধরনের ট্রিটমেন্ট দিয়ে আস্তে আস্তে যার যেটুকু সাপোর্ট লাগে দেওয়া হচ্ছে। সন্ধ্যার সময় আরো থাকছে। সিলেটের কানাইঘাটে ইফটিজিংকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত অন্তত ২০। ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। বিএনপি এখন ব্রিফিং নির্ভর নালিশের রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ৭ই মার্চের সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের সঙ্গে আলোচনা শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। রাজনীতিতে যারা আমাদের প্রতিপক্ষ হওয়ার কথা ছিল তারা মারাত্মক ভয় ব্যাধিতে আক্রান্ত। তারা আজকে তাদের মধ্যে ভয় ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। নির্বাচন বর্জন করে আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন আবারও নালিশের রাজনীতির আশ্রয় নিয়েছে। বিএনপি এখন একটা প্রেস ব্রিফিং নির্ভর নালিশের দলে পরিণত হয়েছে। সরকার একচেটিয়াভাবে ক্ষমতায় থাকতে চায় বলেই নির্বাচন নিয়ে প্রহসন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর পশ্চিম কাফরুলে এক দোয়া অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। তাদের সেই এক দলীয় শাসন ব্যবস্থার যে মনোভাব, যে স্বপ্ন, সেটাকে বাস্তবায়িত করতে গিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আজকে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচন সেটাও একটা তামাশায় পরিণত হয়েছে। আজকে কিছুদিন আগে পৌরসভা নির্বাচন হয়ে গেল, কয়েকদিন পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি, একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এদিকে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল পণ্ড করার চেষ্টা হলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। কাউন্সিলের নিরাপত্তার জন্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলেও জানান তারা। সকালে কাউন্সিলের জন্য নির্ধারিত স্থান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান কাউন্সিলের জন্য গঠিত উপকমিটির নেতারা। অন্যবারের মতো এবারও কাউন্সিল সফল হবে বলে আশা প্রকাশ করেন তারা। আগামী ১৯শে মার্চ বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব। এর মধ্যে ১২ জনই বিদেশি নাগরিক। রাজধানীর নিকুঞ্জ, উত্তরা সহ বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় বৈদেশিক মুদ্রা, ল্যাপটপ ও বিপুল পরিমাণ টাকা। বিকেলে উত্তরায় র্যাব ১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন দেশকালের সীমা অতিক্রম করে বন্ধুত্ব গড়ে তোলা যায় অনায়াসে। তবে এক্ষেত্রে সীমাবদ্ধতা একটাই, ব্যক্তিকে সরাসরি চেনার কোনো সুযোগ নেই। তারপরও বিশ্বাসে ভরসা করে অনেকেই জড়িয়ে পড়েন এমন সম্পর্কে। খুলনার এক চাকরিজীবী নারী ফেসবুকে ব্রিটিশ নাগরিক পরিচয় দেয় একটি আইডির সাথে সম্পর্কে জড়ান। রাজধানীর এক নারী ডাক্তারও ব্রিটিশ নাগরিক পরিচয়ধারী আরেকটি ফেসবুক আইডির সাথে অনলাইনে ঘনিষ্ঠ হয়ে পড়েন। শুরুটা বন্ধুত্বের হলেও এই গল্পের শেষ ভাগ কেবলই প্রতারণার। বন্ধুর পাঠানো উপহার পাবার আশায় প্রথম জন ৬০,০০০ আর দ্বিতীয় জন ১২ লাখ টাকা খোয়ান। শুক্রবার র্যাব ১ কার্যালয়ে এইসব গল্পের পেছনের গল্প আর তার হোতাদের হাজির করা হয় গণমাধ্যমের সামনে। কোনো এক সুদর্শন সাদা চামড়ার বিদেশি পুরুষ
তাকে ফ্রেন্ড হওয়ার জন্য প্রথমে প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাব তারা গ্রহণ করার পর তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। সেই সখ্যতার একটি পর্যায়ে তাকে তারা উপহার পাঠায়। কোনো বাংলাদেশি সদস্য তাদেরকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে আপনার একটি উপহার এসছে, এটি ছাড়াতে আপনাদেরকে বড় অঙ্কের টাকা দিতে হবে। কোনো সাদা চামড়ার সুদর্শন পুরুষের ছবি দেওয়া হয়েছে। সেই ছবিগুলো বাস্তবে যাই হোক না কেন তার পেছনে ছিল এই প্রতারক চক্রগুলো। বন্ধুত্ব বা প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার ধারা বেশ পুরনো, তবে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্যই আধুনিক যোগাযোগ মাধ্যমসমূহ ব্যবহার করা হয়েছে বলে জানান র্যাব 1-এর অধিনায়ক। মোট 14 জন এই অপরাধের সাথে যুক্ত প্রতারককে ধরতে সক্ষম হই। তার মধ্যে 12 জন বিদেশি নাগরিক এবং 2 জন বাংলাদেশি নাগরিককে এখন পর্যন্ত আমরা আটক করতে সক্ষম হয়েছি। আটক 12 বিদেশি নাগরিকের কারোরই বাংলাদেশে থাকার বৈধতা নেই বলেও জানানো হয় র্যাবের পক্ষ থেকে। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। সিলেটে ইফটিজিংকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও 20 জন। দুপুর 2:30টার দিকে কানাইঘাটে এই ঘটনা ঘটে। পুলিশ ও আহতরা জানান, গতকাল উপজেলার কুহরঘড়ি গ্রামে ইফটিজিংয়ের দায়ে শাহবাব উদ্দিন নামে এক যুবককে 3 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় জড়িত ছিল আরও 3 জন। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ জুমার নামাজের পর কুহরঘড়ি জামে মসজিদ প্রাঙ্গণে সালিশি বৈঠক শুরু হয়। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 21 জন আহত হন। তাদের উদ্ধার করে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সুরাইঘাট ইউনিয়ন পরিষদের সদস্য দুদু মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে আহতদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা মেয়েকে নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে, আর ওইখানে মসজিদে উনি গেছিলেন বিচারে, তো এখান থেকে হাতাহাতি শুরু হওয়ার পরে উনাকে খুব বেশি মারা হয়েছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি, এটা হচ্ছে গত দিনে একটা ইফটিজিং সংক্রান্তে একজন লোকের 3 মাসের সাজা হয়েছিল। ওই 3 মাসের সাজা হওয়াতে মোবাইল কোর্টে ওই সাজাকে কেন্দ্র করে আজকে জুমার নামাজের পরে তর্ক বিতর্কের জের নিয়ে সেরা দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। মারামারিতে স্থানীয় দুদু মিয়া মেম্বার জায়গা মারা গেছে, আর আপাতত এই পর্যন্ত 10 জন লোক এই উসমানী মেডিকেলে ভর্তি হয়েছে। এশিয়া কাপের খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর কিছুক্ষণ পর মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। দুদলই বিদায় নেয়ায় ম্যাচটি পরিণত হয়েছে আনুষ্ঠানিকতায়। মিরপুরে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কা দলে 1টি ও পাকিস্তান দলে পরিবর্তন এসেছে 3টি। বাংলাদেশের কাছে সবশেষ ম্যাচে হেরে পাকিস্তানের এবারের এশিয়া কাপের মিশন শেষ হয়ে গেছে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার জন্য মাঠে নামবে তারা। সব আশা শেষ হয়ে যাওয়ায় আপাতত ওয়ার্ল্ড টি20-র জন্য নিজেদের প্রস্তুত করছে আফ্রিদিরা। শ্রীলঙ্কার সঙ্গে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে পাকিস্তানিরাই। 14 ম্যাচের মধ্যে 5টি হারের বিপরীতে তাদের জয় আছে 9টিতে। লঙ্কানরাও বেশ চিন্তিত নিজেদের ফর্ম নিয়ে। ওয়ার্ল্ড টি20-র আগে ভারতের কাছে নিজেদের মাটিতে সিরিজ হারের পর এশিয়া কাপেও ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছে তারা। পাকিস্তানকে হারিয়েই ওয়ার্ল্ড টি20-র জন্য কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেতে চায় লঙ্কানরা। সন্ধ্যার সময় আরো থাকছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 4 এপ্রিল। তৃণমূলের প্রার্থী তালিকায় তারকার মেলা। হাতে প্রথমে সাদা দাগ, তারপর 2-3 মাসের মধ্যেই শুকিয়ে চিকন হয়ে যাচ্ছে। কারো দুহাত, আবার কারো পায়েও দেখা দিয়েছে এমন রোগ। শিশু থেকে বয়স্ক অনেকেই এখন বিপাকে অজানা এই রোগ নিয়ে। এমন চিত্র গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চরে। আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে নৌপথে 1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্রের ওপারে ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি চর। দীর্ঘদিনের পুরনো এই চরে বিভিন্ন বয়সের শিশু ও নারী পুরুষদের শরীরে বাসা বেঁধেছে অজানা এক রোগ। স্থানীয় ডাক্তার কবিরাজের পাশাপাশি চরাঞ্চলের এসব অশিক্ষিত মানুষ সাধ্যমতো চেষ্টা করেও রোগ নিরাময় করতে না পেরে এখন উদ্বিগ্ন। হাতে শক্তি নাই, হাত কাবু হয়ে যাইতেছে। এই হাতের এই জায়গা সাদা হয়েছে। কোনো ডাক্তার কোনো পরামর্শ দিতে পারে না।
রোগাক্রান্ত শিশুদের অভিভাবকরা প্রথমে ধারণা করেন ইপিআই টিকা এই রোগের মূল কারণ। তাদের এমন ধারণা টিকার প্রতি অনাগ্রহী করে তোলে গ্রামের মানুষকে। অনেকেই বলতেছে যে আপা দেখেন আপনি টিকে দিয়েছেন, হয়তো সেই কারণেই আমার বাচ্চার এই অবস্থা হয়েছে। কুষ্ঠরোগ পরীক্ষা করা হলো, কুষ্ঠরোগ পরীক্ষা করার পরে কুষ্ঠরোগ নেগেটিভ আসলো, পজিটিভ আসলো না। এ অবস্থায় এলাকায় আক্রান্ত রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছে IEDCR এর 8 সদস্যের প্রতিনিধি দল। এই রোগের জন্য ইপিআই টিকা দায়ী নয় বলে জানালেন স্থানীয় এই চিকিৎসক। যদি ভ্যাকসিন জনিত এটা কোনো সমস্যা হতো তাহলে শুধুমাত্র ফুলছড়ি উপজেলার ওই চরাঞ্চলেই না, এই জেলার অন্যান্য যে এলাকা যেখানে শিশুদের ভ্যাকসিন দেওয়া হয়েছে সেখানে এই সমস্যাটা পাওয়া যেত। স্কিনে যে ডিসকালারেশন গুলো দেখা যাচ্ছে সেই লিশন থেকে আমরা কিছু স্কিন স্ক্র্যাপিং এবং বায়োপসি নিচ্ছি। ঢাকায় পরীক্ষার পরে আমরা আসলে নিশ্চিত করে বলতে পারবো কেন হচ্ছে। গেল বন্যার পর থেকে এ পর্যন্ত এলাকায় এ রোগে আক্রান্ত 34 জনকে শনাক্ত করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। শিক্ষা মানুষের মৌলিক অধিকার হলেও এখন ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের ফি-এর নামে প্রতিনিয়ত বাড়ছে টাকা নেয়ার হার। অভিভাবকদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের এসব খরচ মেটাতে বাধ্য হচ্ছেন তারা। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে পণ্যে পরিণত করলে বৈষম্য বাড়বে। শরীফুল ইসলামের রিপোর্ট। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান অভিভাবকরা। তাই প্রয়োজন আর চাহিদার সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু কর্তৃপক্ষের মনিটরিং এর অভাবে প্রতিষ্ঠানগুলো সেবা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। 5th ইয়ার পর্যন্ত আপনাদের অ্যারাউন্ড 25 লাখ। মেধা থাকা সত্ত্বেও অনেকে টাকার জন্য পড়তে পারতেছে না। যেই অভিভাবকরা হচ্ছে টিচারদের বাসায় বাসায় দৌড়াইতে পারছে, তাদের বাচ্চারা প্লেসে টিকে যাচ্ছে। মনিটরিং করা হচ্ছে না, পর্যালোচনা করা হচ্ছে না যে আসলে কোন স্কুল কত টাকা বেতন নিচ্ছে। আইনি নিষিদ্ধ আছে, তাহলে তো ওই রকম ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমি তো জায়গায় জায়গায় কোচিং সেন্টার দেখতে পাচ্ছি। ইউনিভার্সিটি যেগুলো আছে তাদের অনেক বেশি কস্টলি, সেগুলো নিয়ন্ত্রণ ভারটা কি এখন গভর্নমেন্ট করবে না? দেশের 30% মানুষ শিক্ষার বাইরে। বৈষম্য দূর করতে দরকার শিক্ষার প্রসার, কিন্তু কিছু মানুষের স্বার্থের কাছে বলি হচ্ছে শিক্ষা অধিকার। তাই সমাধানে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো সহ মানসম্মত প্রাথমিক শিক্ষায় গুরুত্ব বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। মহামান্য আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও এই কোচিং বাণিজ্য এবং ভর্তি বাণিজ্য দুটোই এখন রমরমা ব্যবসা। যে দেশে শিক্ষা পণ্য হয়ে যায় সেই দেশে বৈষম্য বাড়ে। 5ম শ্রেণীর পর সমাপনী পরীক্ষা একটা হয়, 8ম শ্রেণীর পর আরেকটা হয়। অত্যন্ত অপ্রয়োজনীয় দুটো পরীক্ষা। এর ফলে গ্রাম পর্যায়ে কোচিং বাণিজ্য সম্প্রসারিত হয়ে গেছে। প্রশ্ন ফাঁস ইত্যাদির মতো নিকৃষ্ট কার্যক্রম, তার সঙ্গে আমাদের পরিবারগুলি জড়িত হয়ে পড়ছে এবং শিক্ষকরা জড়িত হয়ে পড়ছে। সামাজিক আন্দোলন ও সচেতনতার মাধ্যমে এসব সমস্যা সমাধানের গুরুত্ব আরোপ শিক্ষামন্ত্রীর। শিক্ষায় আমরা ব্যবসা অ্যালাউ করবো না, তাই বললেই কি হবে? অনেক টাকা বাড়ছে, আমাদের মধ্যবিত্ত শ্রেণী কিন্তু এখন বেড়ে অনেক, পাস করে লোক উত্তীর্ণ হয়ে গেছে। আপনি 3 জন থাকলে আমি 5 জন রাখতেছি। শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক অধিকারের মধ্যে বৈষম্য কমলে দেশে বিভেদ কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তথ্য প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। সকালে রাজধানীর একটি হোটেলে 2 দিনব্যাপী ডিজিটাল গভর্নমেন্ট সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সাইবার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত CICA সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলোকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বহুজাতিক আন্তর্জাতিক সংস্থার এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, ইরান, কাজাখস্তান সহ 7টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমি নিশ্চিত CICA সদস্যভুক্ত দেশগুলোর মাঝে অনেক উন্নয়ন ঘটছে। আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের শক্তি, সম্ভাবনা ও সম্পদ এবং ইচ্ছা দিয়েই একসাথে উন্নতি করতে হবে। দেশের আর্থিক খাতে সব প্রতিষ্ঠানকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সাইবার নিরাপত্তা বিষয়ক 10টি পরামর্শ দিয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। শুক্রবার দুপুরে গণমাধ্যমেও এ বিষয়ক পরামর্শ বার্তাটি পাঠানো হয়। প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো এ বার্তায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে সাইবার নিরাপত্তা গভর্নেন্স গ্রহণ ও নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করতে হবে।
প্রযুক্তিগত দুর্বলতা মূল্যায়ন করে যে কোনো সাইবার বা কারিগরি আক্রমণ মোকাবেলার জন্য পরিকল্পনার কথা বলা হয়। সেই সঙ্গে সব কর্মকর্তা কর্মচারীর জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ সহ নানা পরামর্শ দেওয়া হয়। বন্দরনগরী চট্টগ্রামে অযত্ন অবহেলায় বেহাল দশা কোটি কোটি টাকা খরচ করে বানানো বিভিন্ন ভাস্কর্য ও ফোয়ারাগুলোর। সৌন্দর্য বাড়ানোর জন্য বানানো এই ভাস্কর্যগুলো এখন নগরীর সৌন্দর্য হানির কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড়দের অবয়বে বানানো ভাস্কর্যগুলোর অবস্থা খুবই খারাপ। তার চেয়েও শোচনীয় অবস্থা টাইগার পাসে স্থাপন করা বাঘের ভাস্কর্যগুলোর। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। প্রথম এবং শেষবারের মতো নগরীর সৌন্দর্য বর্ধন করা হয়েছিল 2011 সালে। বিশ্বকাপ ক্রিকেটকে উপলক্ষ করে সাজানো হয়েছিল নগরীকে, কিন্তু সে সময় স্থাপিত ভাস্কর্যগুলো অযত্নে অবহেলায় অনেকটা শ্রীহীন। নগরীর নিমতলার মোড়ে স্থাপন করা 11 জন ক্রিকেটারের ভাস্কর্য বর্তমানে অনেকটা বেহাল অবস্থার মধ্যে রয়েছে। কোনোটির হাত নেই তো কোনোটির ব্যাট নেই, আর লাল সবুজের জার্সিতে ধুলা জমতে জমতে মুছে যেতে বসেছে বাংলাদেশ দলের নামও। এছাড়া নগরীর টাইগার পাস এলাকায় স্থাপন করা 3টি বিশাল আকারের বাঘও রয়েছে অনেকটা দুরবস্থার মধ্যে। নগরীর প্রবর্তক মোড়, জিএসসি মোড় এবং কাজীরদিয়ারির মোড়ে নির্মাণ করা ফোয়ারাগুলোর এখন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। প্লেয়াররা কিন্তু পৃথিবীর মানচিত্রের মধ্যে আমাদের দেশটাকে তুলে ধরেছেন, যেখানে ওদেরকে আমাদের অনেক উপরে স্থান দেওয়া উচিত, সেখানে ওদেরকে আমরা এভাবে অসম্মান করে ফেলে রাখছি। আমরা চাই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এগুলা ভালো করে রক্ষণাবেক্ষণ করো নগরের সৌন্দর্য রক্ষার্থে। যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে এসব স্থাপনা এখন নগরীর সৌন্দর্যহানির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। এগুলি সংশোধন তো দূরের কথা, রক্ষণাবেক্ষণও করা হয়নি এবং এটি যা হওয়ার কথা তাই হয়েছে। এবং চট্টগ্রাম শহরকে সৌন্দর্য বর্ধন করার জন্য যা করা হয়েছিল সেটি আরো কুৎসিত করেছে শহরকে। যেহেতু এসব ভাস্কর্য স্থাপন করা হয়েছিল আগের মেয়র এম মঞ্জুর আলমের আমলে, তাই এর দায়ভার নিতে রাজি নন বর্তমান মেয়র। উনি হয়তো ওনার দৃষ্টিভঙ্গি থেকে এটা স্থাপন করেছেন। আমি মনে করি যে আমরা কোনো কিছু করার আগে আমার দীর্ঘমেয়াদী একটা চিন্তা করা উচিত। 2011 সালে বায়োস্কোপ নামে ঢাকার একটি প্রতিষ্ঠানকে এসব ভাস্কর্যগুলোর নির্মাণ কাজ দেওয়া হয়েছিল, যার অর্থায়ন করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নওগাঁয় সদর হাসপাতালে সেপটিক ট্যাঙ্ক থেকে 7টি গ্রেনেড ও 47 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে সকালে হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য 3টি পুরনো সেপটিক ট্যাঙ্ক সরিয়ে নেওয়ার কাজ চলছিল। এ সময় শ্রমিকরা ট্যাঙ্কের ভেতর বেশ কয়েকটি গ্রেনেড দেখতে পায়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানার পর পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সেপটিক ট্যাঙ্ক থেকে মোট 7টি গ্রেনেড ও 47 রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশের ধারণা, মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী অস্ত্রগুলো ফেলে রেখে গেছে। আমার সদর হাসপাতালের সেফটি ট্যাঙ্ক থেকে আমরা এই 7টি গ্রেনেড, তারপরে আপনার পিস্তলের 12 রাউন্ড গুলি, এসএলআরের একটা এবং 34 রাউন্ড চায়না রাইফেলের গুলি পাওয়া গেছে। পাঞ্জাব, তারপর একটা যে মনোগ্রাম পাওয়া গেছে এবং মনোগ্রাম এবং শোল্ডার ব্যাস, সেখানে পাঞ্জাব লেখা আছে। তাতে আমরা অনুমান করতেছি এটা পাকিস্তানি সেই স্বাধীনতা যুদ্ধের সময় হয়তো এটা ব্যবহার করা হয়েছিল বা তখন তারা ফেলে চলে গেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হবে 4 এপ্রিল। এছাড়া আসাম, কেরালা, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে আগামী 4 এপ্রিলে শুরু হয়ে 5 মে পর্যন্ত 6টি ধাপে ভোট গ্রহণ সম্পন্ন হবে। সবগুলো রাজ্যে ভোটের ফলাফল ঘোষণা করা হবে 19 মে। শুক্রবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার নসিম জাইদি বলেন, পশ্চিমবঙ্গ ও আসামের সব ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, পশ্চিমবঙ্গের 294টি আসনে শুক্রবারই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকায় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সোহম ছাড়াও আছেন ফুটবলার ভাইচুং ভুটিয়া, ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া। অন্যান্য রাজ্যগুলি থেকে বেশ কয়েকটি লোকসভা ভোটের প্রচারে প্রয়োজনে উত্তর কোরিয়া যে কোনো মুহূর্তে পরমাণু বোমা ব্যবহারের জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিশ্বে উত্তেজনা বাড়াতে উস্কানি দিচ্ছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচির নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া ও জাপান।
এদিকে উত্তরের বিরুদ্ধে সিউলের আনা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অভিযোগের এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার উত্তর কোরীয় সেনাদের একটি মহড়া পর্যবেক্ষণে যান কিম জং উন। পিয়ংইয়ং এর তৈরি করা নতুন রকেট পরীক্ষায় সন্তুষ্টি জানিয়ে নিজ সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, শত্রুদের তৎপরতা ঠেকাতে যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাকতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ং এর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাশের দুদিনের মাথায় নতুন করে এই সামরিক মহড়া চালালো দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর এক প্রতিবেদনে বলা হয়, যে কোনো মুহূর্তে পরমাণু বোমা হামলা চালাতে প্রস্তুত থাকতেও নিজ দেশের প্রতি আহ্বান জানিয়েছেন কিম। একদিন আগেই উত্তরের বিরুদ্ধে এ ধরনের আরো কয়েকটি পরীক্ষা চালানোর অভিযোগ তোলে দক্ষিণ কোরিয়া। সিউলের পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরিয়া সাগরে স্বল্প পাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই বিষয়ে এখনো নিশ্চিত নয় তারা। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অভিযোগ খতিয়ে দেখছি আমরা। এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাইনি। এমনটা যদি সত্যি হয়ে থাকে তবে এটি জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড শুধু কোরীয় উপদ্বীপ নয়, পুরো বিশ্বে উত্তেজনা সৃষ্টি করবে। এদিকে উত্তরের পরমাণু বোমা হামলার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পিয়ংইয়ংকে এ ধরনের কর্মকাণ্ডে বরাবরই নিরুৎসাহিত করে আসছে তারা। কিমের বক্তব্য পরিষদের নিষেধাজ্ঞাকে সরাসরি অবমাননা করছে। এই ধরনের কর্মকাণ্ড দুই কোরিয়ার ভবিষ্যতের জন্য মোটেও অনুকূল নয়। আমরা বরাবর আলোচনার মধ্য দিয়ে এই বিষয়টি তাদের বোঝানোর চেষ্টা করেছি। উত্তর কোরীয় নেতার পরমাণু হুমকির নিন্দা এসেছে অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও। পিয়ংইয়ং এর পরমাণু উচ্চাসা নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে জাপানও। বৃহস্পতিবার উনির বক্তব্যের কঠোর সমালোচনা জানায় তারাও। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তার উপর তাদের নেতা বারবার যে ধরনের হুমকি দিচ্ছেন তা ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করছে। এ অবস্থায় উত্তর কোরিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। নিরাপত্তা পরিষদের কড়া নিষেধাজ্ঞার প্রতি সমর্থন জানিয়ে ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি বলেন, উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচি ঠেকাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। জুনে শেষ হবে জাতীয় দলের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চুক্তির মেয়াদ। তবে দলের উন্নতি, ধারাবাহিক সাফল্য ও তার কোচিংয়ে সন্তুষ্ট বিসিবি। তাই তার সাথে নতুন করে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী ক্রিকেট বোর্ড, এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি পেস বোলিং কোচ হিথ স্ট্রিক চুক্তি বাড়াতে না চাইলে বিকল্প ভাববে বিসিবি। আগেই আমাদের জানা ছিল যে ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বেস্ট কোচ ও সেই দিক দিয়ে আবার তার যে রিসেন্ট পারফরমেন্স একটা টিমের সাথে এসে, সো হি হ্যাজ আ প্রুভেন রেকর্ড, ন্যাচারালি ওর থাকবে। সো ফর উই আর কনসার্ন, আমাদের মনে হয় না, মানে আমাদের তরফ থেকে তো ওরকম কোনো সমস্যা এখনো হয়নি। উই আর ভেরি হ্যাপি এবং এটা এক্সটেন্ড না হওয়ার কোনো কারণ নেই। ডারবানে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। সম্প্রতি ক্রিকেটের লঙ্গার ভার্সনে ব্যর্থতা থাকলেও ক্রিকেটের শর্ট ফরম্যাট টি-20তে বেশ সফল দক্ষিণ আফ্রিকা। সবশেষ 4টি সিরিজের 3টিতেই জিতেছে প্রোটিয়ারা। আর এই ফরম্যাটের পুরনো শত্রু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় করে টি-20 বিশ্বকাপের আগে বাড়তি আত্মবিশ্বাস অর্জন করতে চায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এদিকে এই ম্যাচে এভি ডিভিলিয়ার্সের সাথে কুইন্টন ডিককে দেখা যেতে পারে উদ্বোধনী জুটিতে। আর বোলিংয়ে ডেল স্টেইন ফেরায় বাদ পড়তে হয়েছে কায়েল অ্যাবটকে। এদিকে অস্ট্রেলিয়া দলের চিত্র সম্পূর্ণ ভিন্ন। শর্ট ফরম্যাটের এই ক্রিকেটে শেষ 5 ম্যাচে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে অজিরা। পাশাপাশি সবশেষ ভারতের কাছে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা তো আছেই। তাই ওয়ার্ল্ড টি-20-র আগে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় স্মিথ বাহিনী।